3000 পুলিশ কর্মকর্তা কিংবা কনস্টেবল তাদের কি কোনো দাম নেই, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নেই? এবং আপনি এইটা যদি এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে? একটা দেশ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া দাঁড়াতে পারে? আইনজীবী কি পরিমাণ তাদের জ্ঞানের ভান্ডার, কি পরিমাণ তাদের জানার ভান্ডার, আর ওই ছাত্র নেতা যেগুলোর কোনো কোনো চিহ্ন নাই, তারা নিশ্চিহ্ন হওয়ার পথে, তারা বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, আপিলের কোনো সুযোগ নাই, তাকে আসলেই মৃত্যুদণ্ডে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি জানেন যে এটা বাংলাদেশের এখন যে জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এটা 0% সম্ভাবনাও নাই। আওয়ামী লীগের মতো একটা সংগঠন যার কমপক্ষে 5 কোটি সমর্থক আছে, তার ভিতরে 50,000 যদি আপনার চলে আসে কিংবা 1 লাখ চলে আসে, আপনি তাদের কোথায় রাখবেন? আর যদি ওই পরিস্থিতিতে আপনার যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত বিরোধী, তারা যদি রাস্তায় নেমে আসে, সেই রকম একটা বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল আসতে পারে, নট আনলাইকলি। আজ 16 জুলাই 24 আন্দোলনে এই দিনটিতে আবু সাইদ নিহত হয়েছিলেন, তার হত্যাকাণ্ড সহ আরো অনেকের হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, অনেক কিছু ঘটে যাচ্ছে, আলোচনা সমালোচনা সেগুলো নিয়ে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই 16 জুলাইতেই 2025-এর এই 16 জুলাইতে আন্দোলনের বর্ষপূর্তিতে এনসিপি নেতারা গিয়েছিলেন গোপালগঞ্জে তাদের পদযাত্রা কর্মসূচিতে, এবং সেই দিন এক নারকীয় তাণ্ডবের সৃষ্টি হয়েছিল। 5 জন মানুষ নিহত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে। সেই 5 জন মানুষের বিচার কেন হয় না? এবং 12টি মামলা হয়েছে যাতে আসামি করা হয়েছে ওই 5 জন মানুষ, তাদের মধ্যে যারা যারা আওয়ামী লীগ যুবলীগ করতেন, তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই সতীর্থ। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো আসলে মূল্যায়ন তো পরে, আমাদের তো আসলে লজ্জায় মুখ ঢাকতে হয়। কারণ 30 লক্ষ শহীদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তারা তো এখন বিরোধী দল। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের রাজনীতি, প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি থাকে, কিন্তু মানুষের হত্যাকাণ্ড, মানুষের লাশ কিংবা ধরেন কোনো একটা ট্র্যাজিক ঘটনা, সেইটা নিয়ে যেন দ্বিচারিতা না থাকে। এই কথা এই জন্য বলছি যে ইউনূস সাহেব এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত নতুন করে করালেন, অথচ 3000 পুলিশ কর্মকর্তা যে হত্যাকাণ্ডের শিকার হলো জুলাই আগস্ট ওই সময়টাতে, ওই ব্যাপারে কোনো তদন্ত কমিশন হলো না, ওই ব্যাপারে কোনো মামলা হলো না, ওই ব্যাপারে কোনো বিচার হলো না। এর চেয়ে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই যে পুলিশ কাজ করতে পারছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার পুলিশ কাজ না করার জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যে আপনার মাঠে ছিল, কিন্তু তারা কিন্তু খুব একটা সক্রিয় তাদেরকে দেখা যায়নি, এবং সেই সুযোগে আমরা দেখলাম মবের রাজত্ব কায়েম হয়েছে, এবং যেটা এখনো চলছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনি দ্বিচারিতা দেখেন যে 50 জন সেনা কর্মকর্তা খুবই বাংলাদেশের জন্য অনেক বড় একটা লস, অনেক বড় একটা ক্ষতি। কারণ একজন সামরিক কর্মকর্তা, তাকে একজন সামরিক কর্মকর্তা হয়ে উঠতে যে একটা মেধাবী ছেলে, তার যে পরিমাণ ইনপুট দিতে হয়, ইনভেস্ট করতে হয়, একটা অনেক বড় ক্ষতি। আবার একই সাথে 3000 পুলিশ কর্মকর্তা কিংবা কনস্টেবল, তাদের কি কোনো দাম নেই, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নেই? এবং আপনি এইটা যদি এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে? একটা দেশ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া দাঁড়াতে পারে? তো এই যে দ্বিচারিতা, আপনি আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমরা নিজেরাও কিন্তু জুলাই আন্দোলন, আবু সাইদের হত্যাকাণ্ড, এটা নিন্দা করেছি এবং এটা বিচার, সুষ্ঠু বিচার চেয়েছি। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে একদিকে আবু সাইদের যে আপনার পোস্টমর্টেম রিপোর্ট 6 বার করা হয়েছে, এবং তিনি 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 কার গুলিতে মারা গিয়েছেন, তারপর তার গুলি কোথায় গিয়ে আঘাত করেছিল, সেই গুলির আঘাতে তিনি মারা গিয়েছেন, নাকি তিনি তাকে টিয়ার গ্যাস সেল কয়েকবার টিয়ার গ্যাস কয়েকবার তার নাকের ভিতর দিয়ে ফুসফুসে গিয়েছিল, তারপরে তিনি আরো নানা রকম ইনজুরির সম্মুখীন হয়েছিলেন, তিনি নিজেও পুলিশের প্রতি মারমুখী ছিলেন। হ্যাঁ, সবকিছু মিলে, এবং বঙ্গবন্ধু কন্যা তখন প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় কিন্তু ওই পুলিশদের গ্রেপ্তার করার ব্যবস্থা করেছিলেন, সেটার ব্যাপারে তদন্ত কমিশন করেছে। আমার কথাটা হচ্ছে যে 1969-এর গণ অভ্যুত্থানে আসাদ হত্যাকাণ্ডের শিকার, তারপরে আমরা 90-এর গণ আন্দোলনে দেখলাম মিলন হত্যাকাণ্ডের শিকার। তো সেই সমস্ত নিয়ে তো কোনো বিতর্ক নাই, কিন্তু আবু সাইদের এটা নিয়ে বিতর্ক কেন? এবং সেটা বলা হচ্ছে জামাত শিবির এই আবু সাইদকে তারা নিজেরা হত্যা করছে, এবং স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে। কিছুদিন আগে আপনার চ্যানেলে কিংবা অন্য কোন চ্যানেলে নিরুফার চৌধুরী
বিএনপি দলীয় সাংসদ, তিনি বলেছেন যে বিএনপির মিছিল যাচ্ছে, সেই মিছিলের ভিতরে হেঁটে যাচ্ছে লোকজন, হুট করে একটা গুলি, মানে একজন পড়ে গেলেন, মানে তিনি কিভাবে পড়ে গেলেন, কেন পড়ে গেলেন, হার্ট অ্যাটাক হলো নাকি স্ট্রোক করলো নাকি গুলি লাগলো, সে গুলিতে কোনো শব্দ নেই, এবং সেইটাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। তাহলে পরে এই যে জুলাই, যে ষড়যন্ত্রের জুলাই, যে মেটিকুলাস ডিজাইনের জুলাই, যে আপনার শিক্ষার্থীদের ঢাল বানিয়ে আপনার মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে নাই করে দেবার যে জুলাই, তো সেইটাতে সেখানে তো আমার, মানে আমরা একসময় সমর্থন করেছি, কিন্তু নাও উই ফিল উই আর চিটেড। এটা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা বলছে উই আর চিটেড, এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের চিট করেছে। আবার একই সাথে আমরা দেখছি যে আউটসাইড ওখানে একটা হত্যাকাণ্ডের শিকার হলেন ওই একই দিনে 1 বছর পর, মানে গোপালগঞ্জে যে ভয়াবহ পরিস্থিতি হলো, এবং সেখানে আপনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু সম্ভবত সামরিক বাহিনী, হ্যাঁ, তাদের 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 নিষ্পেষণ ও তাদের গুলিতে যে হত্যাকাণ্ড হলো, এবং সেটার ব্যাপারে কোনো আপনার উদ্যোগ নেই, কোনো তদন্ত নেই, বিচার নেই। এবং হয় কি, একটা সরকার ক্ষমতায় আসার পরে, মানে মানুষ তো তাকে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাকে আপনার মানুষ সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসে, কিন্তু যখন সে দেখে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যখন সেটাকে দুর্নীতি হচ্ছে, যখন সে দেখে দ্বিচারিতা, যে আপনি আউটসাইডের এটা নিয়ে অনেক বেশি আপনার মাতামাতি হচ্ছে, হ্যাঁ, আউটসাইড যদি বীর হয়ে থাকে অবশ্যই আমরা সেটাকে সম্মান দেবো, কিন্তু এখন আমরাও, মানে যখন আউটসাইডের মৃত্যুর পরে আমরাও বলেছি যে খুব বীরত্বপূর্ণ মৃত্যু, কিন্তু এখন যে মানে প্যান্ডোরার বক্স উন্মোচিত হচ্ছে, তাতে তো আর আমি ওই ওই অবস্থা, ওই শ্রদ্ধা তো রাখতে পারছি না। হ্যাঁ, এবং এই যে আপনার একটা মানুষ, আপনার যখন দেখে যে একটা সরকার আমরা ভোট দিয়ে বানালাম, দুর্নীতি হচ্ছে তো হচ্ছেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, দ্রব্যমূল্য পরিস্থিতি ঠিক নেই, তারপরে তারা যদি এরকম দ্বিচারিতা দেখতে থাকে, যে আপনার 5 জন মানুষ গোপালগঞ্জে হত্যাকাণ্ড হলো, তাদের কোনো খবর নেই, কিছুদিন আগে 7 মার্ডার, আপনি আপনার খেয়াল থাকবে যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল, তাতে পুরো বাংলাদেশ কেঁপে গিয়েছিল। নারায়ণগঞ্জের 7 মার্ডারে তখনকার আওয়ামী লীগ সরকারকে কিন্তু ভীষণ বেগ পেতে হয়েছে, এবং সেটার যে তদন্ত, সেটার বিচার, তারপর সেটা একজন পালিয়ে গিয়েছিল নূর হোসেন ভারতে, তাকে প্রত্যর্পণ করা, তারপরে ফাইনালি তার শাস্তি দেওয়া, এটা নিয়ে কিন্তু আমরা বছরের পর বছর অনেক কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে মানুষের ভিতরে। এবং এই যে 7 মার্চ, এই পরিস্থিতির কারণে হয়তো বা মানে সেটাকে ধামাচাপা দেয়া হল, কিন্তু এটা তো ধামাচাপা দেওয়া যাবে না ভাই। আপনি এই যে আপনার, আপনি যদি কোন 7 মার্ডারের কথা বলছেন? সাম্প্রতিক সময়ে কোন 7 মার্ডারের কথা বলছেন? তুরাগ নদীতে, ওটা 7 মার্ডার না, ওটা 3 জন নিহত হয়েছে ওঠায়। 3 জন, কিন্তু আপনার বলা হচ্ছে তো 7 জন মারা গেছে, 3 জনের লাশ পাওয়া গেছে, কিন্তু আসলে এটা তো লুকানো হয়েছে, এবং 3 জনের মার্ডারও যদি হয় তাহলে সেটা একটা বড় ঘটনা না। আপনি 7 মার্ডার বলছেন, 3 মার্ডার, সেটা কি বড় ঘটনা না? যে আপনি একটা রাজনৈতিক দলের তারা মিছিল করতে এসে সেখানে তাদেরকে আপনি ধাওয়া দিলেন, তারা নদীর ঘাটে চলে গেল, সেখানে আপনি তাদেরকে হত্যা করলেন, হত্যা করে লাশ ভাসিয়ে দিলেন, এটা কি বাংলাদেশের বড় ঘটনা না? তাহলে এই ঘটনাই তো, একটা হত্যাকাণ্ড কিংবা একটা মানে অ্যাবনর্মাল হত্যাকাণ্ডই কিন্তু একটা সরকারের মানে মসনদ কাঁপিয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু সেটা বারবার দেখেছি। সুতরাং কোন হত্যাকাণ্ড, আপনি সেটা যে মানে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, কিংবা মানে আপনার বামপন্থীদের হোক, কিংবা ধর্মপন্থী দলের হোক, আপনি বলছেন দ্বিচারিতা হচ্ছে, দেখছি আইনের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে। আমরা আশা করি না, আমরা আশা না করলে হবে কি, ঘটছে তো। আপনি যে কটি বিষয় এর মধ্যে উল্লেখ করলেন তার প্রত্যেকটি তো দ্বিচারিতা, তাই না? বিডিআর হত্যাকাণ্ড বলেন, এই যে গোপালগঞ্জে 16ই জুলাই যে 5 জন মানুষ নিহত হলো, সেটির সঙ্গে আবু সাইদের বিষয়টি দ্বিচারিতা। এই যে আপনি 7 মার্ডার্স এর কথা বললেন নারায়ণগঞ্জে, সেটির সাথে তুরাগে যে 3 জন নিহত হলেন, আপনি কোন হত্যাকাণ্ডে মেনে নিতে পারছেন না, তো দ্বিচারিতা দেখছি। তাহলে এই রাষ্ট্র কোন দিকে যাবে? তাহলে 2001 থেকে 2006 যে আপনার 10টা অস্ত্র মামলা, তারপরে আপনার 21 আগস্ট মামলা, তা আপনি তো সেই সময় তো কিছু হয়নি, পরবর্তীতে তার রিপারকেশন দেখেননি। কিংবা আওয়ামী লীগের সময় কোনো কোনো ঘটনা, আওয়ামী লীগের সময় কোনো কোনো ঘটনা কিংবা বিভ্রান্তি কিংবা ভুল, আমি বলি কি আপনার সময়টা তো, আমি আমি একটা বিখ্যাত বইটার শিরোনাম হচ্ছে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম।
হ্যাঁ, বিখ্যাত আল্লামা ইকবালের লেখা বই। এখন বাংলাদেশে মুশকিলটা হয়েছে, আমি আল্লামা ইকবালের রেফারেন্স যদি দেই তাহলে আমাকে বলে দেবে যে উনি সাম্প্রদায়িক কিংবা উনি জামাত শিবিরের এজেন্ট। আবার আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি তাহলে বলবে উনি পশ্চিমবাংলার এজেন্ট। মানে এখানে মুক্ত চিন্তা বলে কিছু না। হ্যাঁ, তো ওখানে আমি একটা অদ্ভুত, মানে বেশ কয়েকটা অদ্ভুত হাদিস দেখেছি, রেফার করেছে। তার ভিতরে একটা হাদিসে এসছে সময়ই আল্লাহ, এবং সেখানে কোরআনের আয়াতকে আপনার রেফার করে বলছে যে মহাকালকে, সময়কে কখনো দোষারোপ করো না। সময় তার নিজস্ব গতিতে চলে এবং সমস্ত যত অন্যায় সে নিজে প্রতিকার করে দেয়। হ্যাঁ, তা আপনি কি ওই বাংলাদেশের 55 বছরের ইতিহাসে প্রত্যেকটা সরকারের আপনি নির্মোহ বিশ্লেষণ করেন, যা কিছু ভালো করেছে তারা কিন্তু পুরস্কার পেয়েছে, আর যা কিছু খারাপ করেছে এটাকে গন্ডায় গুনে নিয়েছে। এখন ধরেন যে আপনার এই কিছুদিন এক বছর আগের ঘটনা, মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু মুখে পতিত হলেন, হাজার হাজার মানুষ তার জানাজাতে আসলো। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনার বিমানবন্দরে আসলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে তাকে সম্বর্ধনা জানান। কিন্তু এই যে 5 মাসের সময়, হ্যাঁ, তিনি খুব সাধারণ মানুষের মতো কোথাও কারো কিছু হলে ছুটে যাচ্ছেন, এবং তিনি কথা কম বলছেন, বিরোধী দলকে ওইভাবে আক্রমণ করছেন না, তারা অনেক কিছুই প্রশংসিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনাকে, আপনি যখন ইউ আর প্রাইম মিনিস্টার অফ এনি কান্ট্রি, আপনাকে পলিসি ডিসিশন শক্তভাবে নিতে হবে। আপনি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোলামী চুক্তি হয়েছে সেটার সম্পর্কে আপনি কোনো কথা বলছেন না, সেটার সম্পর্কে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এইটার জন্য কিন্তু আপনার রাজনীতি প্রচন্ড ভাবে বিপর্যয়ের মুখোমুখি হবে। আপনি কিন্তু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এটা সম্পর্কে আপনি ইলেকশনের আগে খুব শক্ত অবস্থান ছিল, এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো না, আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি কিন্তু ভালো না। হ্যাঁ, সুতরাং আপনি যদি এই, আপনার মন্ত্রী পরিষদ কিন্তু ভালো হয়, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা কিন্তু আপনার নিয়োগটা ঠিক হয়। তারপরে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব রয়ে গিয়েছে, এবং সেই সূত্র ধরে অনেকেই বলছেন দিস ইজ কন্টিনিউশন অফ প্রিভিয়াস গভর্নমেন্ট। তাহলে পরে এ সমস্ত বিষয়ে যদি আপনি মানে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে পরে কিন্তু আপনার মানে সরকারে থাকলে তো সারাক্ষণই নানা রকম সমালোচনা বিপদ এটা থাকেই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাথে সাথে আপনার যদি ইফ ইউ মানে ডু সামথিং ফর দি ওয়েলবিং অফ দ্য পিপল, তাহলে পরে কিন্তু দেখা যায় যে সরকার মানে সমালোচনা সত্ত্বেও তারা ভালো করছে কিংবা তারা টিকে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং সম্প্রতি আমরা যেটা দেখলাম যে আপনার একটা পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে, হ্যাঁ, সম্মানিত আপনার শিক্ষামন্ত্রী তার পদত্যাগ যেভাবে দাবি করা হচ্ছে, সেটা কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না একটা সরকারের 5 মাসের মাথায়। সুতরাং আমি বলছি যে সময়টা কিন্তু আপনাকে খুব খেয়াল করে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। আরেকটা বিষয়, আজকে আজকে আপনি হিরো, আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে মাথায় করে নৃত্য করছে, কিন্তু আপনি 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে আপনার কর্মকাণ্ডের জন্য এমনও হতে পারে শিকল বেঁধে আপনাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো এরকম 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 পরিস্থিতি আমরা দেখি। কিন্তু অতীতেই তো দেখেছি। আর এক্সাম্পল না দিয়ে আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাইছি, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, এবং প্রথম যেদিন তিনি এনডিটিভিতে গত সম্ভবত 28শে জুন কথা বললেন তিনি ফিরে আসবেন, পরবর্তীতে রয়টার্সের সাথে কথা বলেন, প্রায় 15-20 দিন পর এসে সরকার ফরমালি কথা বললো। সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, আইনমন্ত্রী কথা বললেন সংসদে, যে হ্যাঁ তিনি ফিরে আসতে পারেন, কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে, অ্যারেস্ট হতে হবে। এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। আপনার ফোরকাস্টিংটা একটু জানতে চাই, বা আপনার সমীকরণটা আসলে শেখ হাসিনা যদি ফিরে আসেন তখন বাংলাদেশের চিত্র কি হতে পারে? আমি যেটা মনে করি 2018 সালের পর, 2018 সালের পরে এবং বিশেষ করে 5ই আগস্টের পরে, মানে আমার মূল্যায়ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, she has taken the very correct decision, very mature decision,
এবং এত কিছু হয়ে গেল, ইউনূস সাহেব, তারপরে অনেক কিছু আমরা দেখলাম, স্টিল বঙ্গবন্ধু কন্যা, সে ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল ফিগার ইন বাংলাদেশ এন্ড সাউথ এশিয়া। হ্যাঁ, কারণ আমার কাছে যেটা মনে হয় যে আপনি দেখেন যে যেভাবে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসার কথা বলার পরে প্রতিক্রিয়া হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, তাতে কি এটা সন্দেহ করার কোনো অবকাশ থাকে যে তিনি বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়া মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কোন দেশকে মানে অন্যায্য সুবিধা দিতে চাননি। এখন তো এটা প্রমাণিত। এই ইউনূসের মতো ওই যে ব্রোকার, ইউনূসের মতো ব্রোকার, দালাল, এরা তো সব মানে এমনিতেই ভেসে যাবে। এখন প্রথম পসিবিলিটি হচ্ছে যে যদি তাকে, তিনি ট্রাভেল পাস চেয়েছেন, সেটা যদি দেয়া না হয় তাহলে পরে তিনি চার্টার্ড একটা প্লেনে করে আসবেন। এখন প্রথম পসিবিলিটি, তিনি আসলেন, আসার পরে তাকে আপনার আদালতে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে তিনি আত্মসমর্পণ করলেন, তারপরে তাকে জেলে পাঠানো হলো এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে তার আপিলের সুযোগ নাই। আমাদের এখানে একজন আইনজীবী, কি পরিমাণ তাদের জ্ঞানের ভান্ডার, কি পরিমাণ তাদের জানার ভান্ডার, আর ওই ছাত্র নেতা যেগুলোর কোনো মানে কোনো চিহ্ন নাই, তারা নিশ্চিহ্ন হওয়ার পথে, তারা বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, আপিলের কোনো সুযোগ নাই, তাকে আসলেই মৃত্যুদণ্ডে মানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি জানেন যে এটা মানে বাংলাদেশের এখন যে জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এটা 0% সম্ভাবনাও নাই। হ্যাঁ, সুতরাং যেটা হবে যে উনি আসার পরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং তাকে, তিনি যেহেতু 1 মাসের ভিতরে আপিল করতে পারেননি, এটা আপনার আপিলের যে ইয়েটা, যে কন্ডোনেশন যেটাকে বলি আমরা, আপনার কন্ডন করা কিংবা মার্জনা করা, যে সময় মতো আপিল করতে না পারলে কিংবা সময় মতো যে কাজটা আইনে বলা আছে সেটা করতে না পারলে উচ্চ আদালতে যদি আপনি আবেদন করেন তাহলে তারা মার্জনা করতে পারে, কিংবা যে আদালত ইয়ে করেছে সেই আদালতই মার্জনা করতে পারে। এবং আমরা দেখেছি ইউনূস সাহেবের সময় আইসিটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ, তিনি এসেছিলেন, আসার পরে এই ট্রাইব্যুনাল বলেছে যে আপনার, তিনি হাঁটাচলা করতে পারেন না, 3 জন তাকে ধরে ট্রাইব্যুনালে নিয়ে এসছে, তাকে বলেছে যে আপনার জেলে যেতে হবে না, আপনি বাসায় গিয়ে আরাম করেন, আরাম করে আপনি একই সময় ওই 80 বছর বয়সের তৌফিক এলাই চৌধুরী, আসাদুজ্জামান নূর, শাহরিয়ার কবির, হাবিবুল আউয়াল, বারকাত স্যার মুক্তি পেয়েছেন। হ্যাঁ, এই 80 বছরের ব্যক্তিদের মিথ্যা মামলায় আপনার কারাগারে যে প্রচন্ড মানে কষ্টের ভিতরে তারা আছে, একটা হচ্ছে এইটা, তারপরে আপিল রিভিউ করবে, সেটা আমরা দেখব। দ্বিতীয় পসিবিলিটি আমার কাছে যেটা মনে হয় যে তিনি যেটা বলেছেন, যে তিনি বলেছেন যে আমি শুধুমাত্র আত্মসমর্পণ করব না, আমার সাথে বিভিন্ন দেশে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তারাও আসবেন, এবং দেশ থেকেও আপনি দেখবেন যে হাজার হাজার, আপনি কেউ কেউ লাখ লাখ বলছে, সেটা আমার কাছে মনে হয় যে না, সেটা বাড়াবাড়ি হবে, তবে হ্যাঁ হাজার 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 আওয়ামী লীগের নেতা কর্মী তারা তার সাথে আত্মসমর্পণ করবে। তা আত্মসমর্পণ করার পরে খুব মানে নাজুক একটা পরিস্থিতি হবে, এবং আপনি, একটা হচ্ছে যে আদালতের বিষয়, আর একটা হচ্ছে জেলের বিষয়। আপনি আমাদের জেলের আমাদের জেল আছে বোধহয় 69 থেকে মানে কোন কোন জায়গায় আইন ক্ষমতা 76 থেকে 80,000, 76 থেকে 80,000। তা আপনি যদি 50,000 মানে করে থাকলে 76-80,000, আওয়ামী লীগের মতো একটা সংগঠন যার কমপক্ষে 5 কোটি সমর্থক আছে, তার ভিতরে 50,000 যদি আপনার চলে আসে কিংবা 1 লাখ চলে আসে, আপনি তাদের কোথায় রাখবেন? আর যদি ওই পরিস্থিতিতে আপনার যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত বিরোধী, তারা যদি রাস্তায় নেমে আসে, সেই রকম একটা বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল আসতে পারে, নট আনলাইকলি। আর তৃতীয় যেটা পসিবিলিটি আমার কাছে যেটা মনে হয় যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পৌরোহিত্যে অন্তরালে একটা সমঝোতা হতে পারে, এবং সেটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে সার্জিও বোর, তিনি আপনার ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার, এবং একই সাথে তিনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং বিজনেস পার্টনার, সুতরাং তার কিন্তু একটা বড় প্রভাব আছে। তিনি কিন্তু সম্প্রতি আপনার বাংলাদেশে যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, যে আপনার এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়, একজন রাজনৈতিক, তিনি আসার পরে কিন্তু তিনি মানে এটা আনপ্রেসিডেন্টেড, তিনি তাকে আপনার কনগ্রাচুলেট করেছেন এবং বলেছেন যে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা জানি যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা টানাপোড়েন চলছে, হ্যাঁ,
আপনার রাশিয়ার সাথে তেল কেনা নিয়ে, তারপরে নানা বিষয়তে। আবার এটাও ঠিক যে ইন্দো প্যাসিফিক এবং এই রিজিয়নে মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো আর চায়নার সাথে কাজ করবে না, কিংবা তারা তো কম্পিটিটর, কিংবা তারা শত্রু। শত্রু মানে মানে প্রতিপক্ষ। এবং সেটা তো মানে চায়না যেহেতু উদীয়মান, তাদের উপরে যে ট্যারিফ আরোপ করলো, যাই হোক। তো এইখানে কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু 5ই আগস্টের পরে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা ইউনুস সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারা উগ্রবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, কিন্তু তারা কিন্তু এইটাও মানতে হবে যে বিভিন্ন দেশে তারা উগ্রবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার পরে আবার তাদেরকেই নিশ্চিহ্ন করে দিয়েছে। কারণ আপনি ইজিপ্টের ঘটনা দেখেন, এবং অনেকেই আশঙ্কা করছে ইজিপ্টের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, কিংবা বাংলাদেশের পরিস্থিতি সেরকম নাও হতে পারে। কারণ বাংলাদেশের যদি আপনার যে পরিস্থিতি চলছে, আমরা মনে করেছিলাম নতুন সরকার আসার পরে আমরা অনেক কিছুতেই দেখবো যে নতুন কিছু হচ্ছে, দ্রব্যমূল্য পরিস্থিতি ভালো হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি ভালো হচ্ছে। সেটা না আসলে মানুষের মধ্যেও কিন্তু ক্ষোভ আছে। সুতরাং আপনি কিন্তু পরিস্থিতিকে কোনোভাবেই মানে আপনি কিন্তু মানে এই যে এরকম একটা সংকটময় পরিস্থিতি, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খেয়াল করছে। তারা কিন্তু ফাইনালি উগ্রবাদী শক্তিদের কাছ থেকে নিজেদের উইথড্র করতে পারে। এবং ভারতের সাথে তাদের বন্ধুত্ব কিন্তু দীর্ঘদিনের, এবং সেটা কিন্তু স্ট্র্যাটেজিক। সুতরাং আপনি কিন্তু বিষয়টা এরকম না যে বঙ্গবন্ধু কন্যা দেশে আসলেই আবার নির্বাচন হয়ে যাবে, আবার আপনার মানে ক্ষমতায় চলে আসবে। বিষয়টা এরকম না যে তিনি আসলেন, আসার পরে তার ব্যাপারে মানে তাকে একটা কারাগারে, বিশেষ কারাগারে রাখা হলো, তার অ্যাপিল, তার রিভিউ, এই প্রক্রিয়াটা চলতে থাকলো। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে গেল। দেশের ভেতরে একটা যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আওয়ামী লীগের রাজনীতির মানে নিষেধাজ্ঞার সুবাদে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তারপরে এই সমস্ত কথাবার্তা বললে আপনি হেনস্থার শিকার হচ্ছেন, সেই জায়গাটা হয়তো একটা ভারসাম্য তৈরি হবে। সুতরাং সেইটা কিন্তু আমি যথেষ্ট সম্ভাবনা, কারণ এইখানে কিন্তু চীনের ইনভেস্টমেন্ট আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট আছে, এবং সবচেয়ে বড় জিনিস আপনি মনে রাখবেন যে ভারত, মিয়ানমার এবং বাংলাদেশ এই দুটোই কিন্তু তার সিকিউরিটির জন্য, তার নিজস্ব মানে যে নিরাপত্তা, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তানের কাছে কিন্তু সে একটা মানে হুমকির মধ্যে থাকে।